ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। তোমাদের এবার যেটা শুরু করব সেটা হচ্ছে এই বুঝতে পারছি তোমরা অনেকেই কমেন্ট করছো, মেসেজ জানাচ্ছ যে স্যার তাড়াতাড়ি আনুন। আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি, বেশ কিছু পরীক্ষার জন্য আমারও আসতে দেরি হচ্ছে, এবং আমি তোমাদেরকে বলেছি যে আমাকে মেসেজ করবে, কল করবে, যতক্ষণ না মেসেজের উত্তর দেবো। ফোন করে যাবে, মেসেজ মোটামুটি করে যাবে, যতক্ষণ না উত্তর দেবো। বিরক্ত মোটামুটি করে যাবে, ঠিক আছে? আমি হয়তো একটু ভুলে যাই চাপে, যাই হোক কিছু মনে করো না, আমি সব পেজ করাবো, সব পেজ। এবং অনেকে বলছো যে স্যার সব পেজ কি করতে হবে? আমি বলবো অবশ্যই এই ভলিউম 2 পুরোটা কভার করো, এবং দেখবে অনেক নতুন নতুন ম্যাথের সম্মুখীন হবে, অনেক নতুন নতুন ম্যাথ পাবে, অনেক টাইপের ম্যাথ পাবে। তো বাবা, অনেক মোটা বই টাকা দিয়ে কিনেছো, সেটা তো উসুল তো করো। বেকার না হলে মাথায় ঘুমানো হবে, বালিশ টালিশ না থাকলে মাথায় দিয়ে ঘুমিয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা পেজ করো, একটাও ছাড়বে না। এবং যে যে বাইরের ম্যাথগুলো পাচ্ছ, সেই বাইরের ম্যাথগুলোকে কি করবে, একটু আলাদা খাতায় তোমরা রেডি করে রাখো। কারণ যখন পুরোনো ম্যাথগুলো দেখবে না, তখন ওই ম্যাথগুলো আলাদা থাকলে কি হবে বলতো, একবার দেখলেই না ওগুলো মনে পড়ে যাবে, নাহলে সব ম্যাথ আবার সেই দেখতে হবে। সব ম্যাথ তো দেখার দরকার নেই, কিছু কিছু ম্যাথ বইয়ের আছে, এবং যেগুলো ভালো ম্যাথ বাইরের যেগুলো আছে বইয়ের নেই, সেগুলোকে আলাদা খাতায় তুমি রেডি করো। পরীক্ষার সময় কি বলতো, ওগুলো এক ঝলক দেখে গেলে, বাট ওইখানে না নাম্বারের বিভাজনটা চলে আসে। বাকি বইয়ের কোশ্চেন তো বাবা সবাই পারবে, ওই যে দুই একটা ম্যাথ বাইরের যে ম্যাথ, সেই ম্যাথগুলোই কিন্তু নাম্বারের বিভাজনটা নিয়ে চলে আসে। দেখো শুরু করছে দেখো, এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এবং প্রত্যেকটা বুঝবে ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ বুঝে বুঝে করবে। দেখো প্রথমের কোশ্চেন শুরু করছি, পার্ট 1। এবিসি যথাক্রমে এক্স টাকা, 2x টাকা এবং ওয়াই টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করবে, বছরের শেষে ওয়াই টাকা লাভ হলো। তাহলে এবিসি এর মূলধনের অনুপাত কত? এইচ টু বি টু সি যদি করতে যাই, এইচ টু বি টু যদি সি করতে যাই, এক্স ইজ টু 2x ইজ টু এক্স ইজ টু 2x ইজ টু ওয়াই, এক্স ইজ টু 2x ইজ টু ওয়াই, ঠিক আছে? ওয়াই, ব্যাস এটাই থাকবে, কোনো কিছু হবে না। তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত কত? এক্স প্লাস 2x প্লাস ওয়াই। আচ্ছা, মোট লাভ কত? মোট লাভ আমাদের কত? ওয়াই টাকা। এবার ওয়াই টাকার মধ্যে আমার কার্ডটা চেয়েছে, ওয়াই টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত? আচ্ছা, ওয়াই টাকার মধ্যে বি এর লভ্যাংশ ওয়াই গণিত বি এর কত ছিল? 2x বাই মোট এক্স প্লাস 2x প্লাস ওয়াই। তাহলে আমাদের কত আসবে? 2x ওয়াই বাই 2x আর x এ কত হবে? 3x প্লাস ওয়াই, 2x ওয়াই বাই 3x প্লাস ওয়াই। অপশন বি বাহুবলী সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন বি বাহুবলী সঠিক অ্যান্সার। ভালো করে বুঝে নেবে, জেড ওয়াই টাকা কিন্তু লাভ হয়ে যাবে, আর এখানে আর ওয়াই গুলি ফেলবে না কিন্তু, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের একের দাগের অ্যান্সার, ব্যাস। এবার দেখো দুইয়ের দাগ, এবার দেখো দুইয়ের দাগ। দুইয়ের দাগের কি বলেছে? এক্স মাইনাস 1 বাই এক্স। দুইয়ের দাগের ম্যাথ, এক্স মাইনাস 1 বাই এক্স সমান √3/2। কার মান চেয়েছে? এক্স প্লাস 1 বাই এক্স এর মান চেয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কয়ার একটা সূত্র আছে, এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কয়ার কি? এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা স্কয়ার করো, √3/2 তার হোল স্কয়ার, এটা কেটে যাবে, মানে 4, মানে 3/4 প্লাস 4, 4 লসাগু গেল, 3 প্লাস 4 4 16, 16 3 19/4। কার মান বেরালো? স্কয়ারের মান বেরালো। তাহলে অতএব এক্স প্লাস 1 বাই এক্স সমান কত? √19/4, মানে আমার অ্যান্সার বেরোবে √19/2। অপশন বেরোবে √19/2, অপশন এ অবন্তিকা। যা বলবো সব বাহুবলী সিনেমা। তাহলে কি হলো? অপশন এ অবন্তিকা। ব্যাস, দুইয়ের দাগ কমপ্লিট। এরপরে চলে যাব তিনের দাগ, এরপরে চলে যাব তিনের দাগ। जो होगा वो বাহুবলী होगा। দেখো দেখো এবার তিনের দাগ কি বলছে, একটা ছবি দিয়ে দিচ্ছে, ছবিটা খুব সুন্দর ছবি, কতটা সুন্দর আমি মনে হয় আঁকতে পারবো না, তবু একটু কষ্ট করে তোমরা আমার সুবিধার্থে একটু দেখে নেবে, ঠিক আছে? ব্যাস, এইখানে কেন্দ্র কোন দিকে গেছে জানিনি কেন্দ্র, কিন্তু আমার কেন্দ্র এটা, এটা লম্ব। তোমাদের ছবি আমার আসছে না, কিন্তু আমার বুঝে নিচ্ছি বাবু এটা লম্ব 90 ডিগ্রি, আর এইখান থেকে ছবিটা একটু বুঝে নেবে কিন্তু ছবিটা। ও এ ডি সি আর বি, এখানে একটা 9 এর লাগিয়ে দিই, দেখো না খুব সুন্দর বলছে। এখানে ও ডি সমান কত বলেছে? ও ডি সমান 6 সেমি। কার মান চেয়েছে? বিসির মান চেয়েছে। বিসির মান স্যার ডবল হবে, স্যার 12 হবে। আরে বাবা 12 কেন হবে? দেখো এই জন্য 12 হবে। আমরা কি জানি, কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব অঙ্কন করলে সেই জ্যাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা, ব্যাস। এবার দেখো এইটা কেন্দ্র, তার মানে আলটিমেট এই বাহুটা আর এই বাহুটা তো সমান। এবার একটা জিনিস তোমরা বোঝো, কোন একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ,
তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এই লোকটা যদি 6 হয় তার মানে এই লোকটা কত হবে 12। ক্লাস 9 আমরা একটা উপপাদ্য শিখেছিলাম, কোন ত্রিভুজের মধ্যবিন্দুতে সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এবার প্রশ্ন, স্যার আপনি কি করে বুঝলেন স্যার এটা আর এটা সমান্তরাল? আরে বাবু এটা 90, কেন 90? অর্ধবৃত্তস্থ কোণ সমান্তরাল, আর এই অ্যাঙ্গেলটা 90, তাহলে এটা আর এটা তো সমান্তরাল হচ্ছে, তার মানে এটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা যদি 6 হয় তার মানে বিসি কত হবে? বিসি 6 গুণিত 2 সমান, মানে বোর্ড ওয়ার্ক করছে না কিন্তু ভয়েসটা ভালো করে শুনবে, বোর্ড ওয়ার্ক কিন্তু খুব কম করছি, ভয়েসটা শুনে শুনে তোমরা এই জায়গাগুলো লেখাগুলো লিখবে। ঠিক আছে, হয়ে গেল শেষ 3 এর দাগ। এরপর চলে যাব আমি কত 4 এর দাগ, 4 এর দাগ। এরপর আমরা চলে যাব 4 এর দাগ। সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি ইকাল টু 1। কিছু কোশ্চেনটার মধ্যে কিছুই নাই। এ প্লাস বি সমান 1 এর মান কত হয়ে যাবে? সাইন 90। এ প্লাস বি ইকাল টু কত চলে আসবে? 90। ব্যাস, কার মান চেয়েছে? কার মান চেয়েছে? tan অফ এ প্লাস বি। tan অফ এ প্লাস বি মানে tan 90। tan 90 এর মান আনডিফাইন্ড, অসংজ্ঞাত, অসংজ্ঞাত 0 0 90 অসংজ্ঞাত। ব্যাস কমপ্লিট। এরপরে 5 এর দাগ। 5 এর দাগ কি কোশ্চেন বলেছে সেটা একটু ভালো করে দেখো। কি বলেছে? একটি সুইমিং পুল না, আচ্ছা 9 মিটার চওড়া 12 মিটার লম্বা, আর একদিকে 1 মিটার গভীর অন্যদিকে 4 মিটার গভীর। দেখো এই প্রসেস কিন্তু দুটো হয়, দুটো প্রসেসই আমি তোমাদেরকে বলছি। দেখো দেখো একটা সুইমিং পুল, একটা তো আমি সুইমিং পুলটা মোটামুটি আঁকছি, আয়তঘনাকৃতি, তো মোটামুটি আঁকছি। কমেন্টে কেউ কিছু বলবে না কিন্তু, স্যার ছবি হচ্ছে না স্যার। দেখো এবার এই যে জায়গাটা না, এইটা হচ্ছে 1, আমি ধরে নিচ্ছি এটা 1, এটা 1, আর এই দিকটা 4, তার মানে ও আর একটু নামবে, ওই দিকটার বাহুটাও আর একটু নেমে গেছে, দিয়ে এরকম ভাবে কার্ভ হয়ে গেছে। ছবিটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি নাকি জানি না, এরকম ভাবে কার্ভ হয়ে গেছে। দেখো এইটা কিন্তু 1 আছে, এইটা কিন্তু 1 আছে, বুঝবে কিন্তু ভালো করে। আর এই দিকটা হয়ে গেছে আমাদের 4, এটা 1, আর এই দিকটা হয়ে গেছে 4। এখানে তোমরা একটা কাজ করতে পারো, একটা দৈর্ঘ্যটা আমাদের কত দিয়ে আছে? দৈর্ঘ্য কত দিয়ে আছে? দৈর্ঘ্য 12 মিটার দিয়ে আছে। প্রস্থ কত দিয়ে আছে? প্রস্থ হচ্ছে 9 মিটার দিয়ে আছে। দেখো উচ্চতা কিন্তু দুটো দিয়ে আছে, একটা একদিকটা 1 মিটার আর একদিকটা 4 মিটার, তার মানে গড় উচ্চতা বার করো, গড় উচ্চতা বার করো। এবার অনেকের প্রশ্ন, স্যার আপনি কেন গড় উচ্চতা বার করছেন? আমি বলবো উত্তর মিলানোর জন্য। কি বলবো না, অন্য কিছু কারণ আছে, বলছি গড় উচ্চতাটা কেন বলছি। 1 + 4 / 2 মানে অ্যান্সার এখানে চলে আসবে কত? 5/2। এটা হচ্ছে গড় উচ্চতা, একদিকে 1 একদিকে 4, তাহলে 5/2। তাহলে আয়তনটা কত হবে? আয়তন যেটা হবে 12 গুণিত 9 গুণিত 5/2, 2 6 12, 5 6 30 গুণিত 9, 3 9 27, 270, 270 আমাদের ঘনমিটার মানে মিটার কিউব। এবার প্রশ্ন, স্যার আপনি গড় উচ্চতা কেন? আমি আবার বলছি, উত্তর মিলানোর জন্য। অনেক স্টুডেন্ট এটাই ভাববে যে উত্তর মিলানোর জন্য আমরা যেভাবে আসবে ক্যান্সার সেভাবে করতে হবে, কিন্তু না বাবা, কিভাবে এসছে দেখো, দেখাচ্ছি। তোমার যদি নর্মাল এবার ধারণা দিয়ে করি, আমি এদিকটা 1 ভালো করে বুঝবে, কিন্তু এদিকটা 1 আর এই দিকটা 4, একটু আরেকটু নামতে হয়তো 4 মানে, যাই হোক। এবার দেখো আমি যে জায়গাটা তোমাদেরকে বোঝাচ্ছি, যদি উচ্চতাটা এদিকটা 4 না হতো, যদি উচ্চতাটা এদিকটা 4 না হতো, পুরোটাই আমার যদি 1 হতো, তাহলে আয়তন কি হতো? আয়তন আসতো 12 গুণিত 9 গুণিত 1, 9 12 কত আসতো? 108 মিটার কিউব। এটা আসতো যদি 1 হতো, কিন্তু এ পাশটা দেখো 4। এবার দেখো গড় উচ্চতা মানে আমরা মিডলটা নিয়েছি। এবার দেখো এইখান থেকে না বাড়তে শুরু করছে, একটু 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 করে বাড়তে 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 একটা কার্ভ, মানে কিরকম নিয়েছে জানো? এইরকম পোর্শন নিয়েছে, এইরকম পোর্শন, মানে একটু একটু বাড়তে 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 এরকম 4 করে হয়ে গেছে। তার মানে দেখো আমাকে এবার উপর দিকটা তো বেড়ে গেছে 108। এবার আমার যে অংশটা বেড়েছে, এই অংশটা তো আমার বার করতে হবে। মানে বেড়েছে মানে কিরকম ভাবে বেড়েছে, তোমাকে যদি আমি ছবিটা দেখাতে যাই, ছবিটা কিরকম ভাবে করবে, মানে আমি বলছি এইটা মনে করো সমকোণ ত্রিভুজ, গোটাটাই ওরকম ভাবেই বেড়ে বেড়ে গেছে, মানে এই পুরো লেয়ারটা যে পুরো লেয়ারটা পুরোটা বেড়ে বেড়ে গেছে। তাহলে উপর দিকটা আমাদের হয়ে গেছে 108। এবার আমার নিচের দিকটা, এইটাকে যদি আমি একটা নর্মাল সমকোণী ত্রিভুজ ভাবি, হাফ ইন্টু এই জায়গাটা, দেখো এই জায়গাটা আমি ধরে নিচ্ছি 9, আর আচ্ছা 9 ধরে নিচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি ধরে নিচ্ছি 12, যেটা খুশি ধরতে পারো তুমি, এদিকটা 12 ধরতে পারো, এদিকটা 9 ধরতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আমার যে জায়গাটা বেড়েছে সেটা কত বেড়েছে? 3 বেড়েছে, কারণ উপর দিকটা 1 আমি ধরে নিয়েছি। তাহলে দেখো এই দিকটা দেখো, হাফ ইন্টু 9 ইন্টু 3, তার মানে আমি সমকোণী ত্রিভুজ হচ্ছে, প্রথম কথা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে কত হচ্ছে? 3 9 27/2, 3 9 27/2। এবার দেখো এই সমকোণী ত্রিভুজটা লেয়ারটা কত উচ্চতা পর্যন্ত বেড়েছে? 12 শ্রেণী পর্যন্ত বেড়েছে। দেখো না, তুমি একটা জিনিস ভাবো, এই আয়তঘন কি করেছে, এরকম করে একটা চৌকা চেপেছে, তার উপরে আবার একটা চেপেছে, আর একটা চেপেছে, চেপে 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 চেপে, এই যে মনে করো আমি একটা কথা বলছি, মনে করো আমাদের একটা জায়গা হচ্ছে
তোমাদের যদি বলি চোঙের ক্ষেত্রে আমাদের এর পার্শ্বতলের ক্ষেত্রে বলে সূত্র কি 2πr/h। কেন 2πr/h হয়েছে? কারণ একটা বৃত্ত 2πr, আবার একটা বৃত্ত 2πr, এরকম করে 2πr বসতে 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 এই উচ্চতা পর্যন্ত বসেছে, তার মানে তার জন্য হচ্ছে 2πr/h। এবার চোঙের আয়তন πr²h কেন হয়েছে? চোঙের আয়তন πr²h কেন হয়েছে? কারণ একটা বৃত্তের ক্ষেত্রফল πr², আবার একটা বৃত্তের ক্ষেত্রফল πr, এরকম πr² বসতে 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 এই উচ্চতা পর্যন্ত বসেছে, এই জন্য হচ্ছে πr²h। এবার দেখো এই গল্পটাও একটা সমকোণ ত্রিভুজ, আবার ওইদিকে একটা সমকোণ ত্রিভুজ, এরকম করতে 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 আমার এদিকটা কত আছে? 12 আছে। তাহলে এটার সাথে আমাদের কত হয়ে যাবে? 12 গুণ হয়ে যাবে। এবার 12টা কেন গুণ হলো কিন্তু বললাম কিন্তু আমি, এরকম একটা সমকোণ ত্রিভুজ আবার বসতে 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 এদিকে আমাদের উচ্চতাটা কত আছে? 12 সেমি পর্যন্ত বসছে, তার মানে 12 2 6 12, তাহলে কত 6 7 42 2 হাত থেকে 4 6 দুগুণে 12 জোড়ে কত হলো? 162 মিটার কিউব হয়ে গেল। তার মানে দেখো 108 তো উপরটা ছিলই, নিচের দিকটা আমার কত? 162, তার মানে অ্যাড করে দিই 108 আর এদিকে 162, 8 দিয়ে 10 0, হাত থেকে 6 1 7, এই দেখো 8 এই দেখো। ঠিক আছে, একদম ভালো করে বুঝে নিট এন্ড ক্লিন ভাবে বুঝবে, না হলে আমি গড় উচ্চতা স্যার উত্তর মেলানোর জন্য স্যার এটাই সহি যে গড় উচ্চতা বার করে দাও অ্যান্সার, এটা নয় কিন্তু বাবা, ধারণাটা এখান থেকে এসে ধারণা ক্লিয়ার করে তারপরে ম্যাথটা করো। হয়তো ঘুরিয়ে দিল কোনো ম্যাথ, তখন তোমরা কি করবে? ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এখান থেকে এটা এসছে। যাক, যদি অসুবিধা হয় বারবার তোমরা পজ করে করে ব্যাক করে করে দেখবে, বুঝতে পেরে যাবে। তাহলে আমাদের উত্তর কত হলো? উত্তর 270, অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ব্যাস কমপ্লিট। এরপরে চলে যাবে ছয়টা মুখে মুখে বলে দিই, আর আমি বোর্ড ওয়ার্ক কিছু করছি না। রাশি তথ্যের সংখ্যাগুরু মান, যেটার মান মানে বেশি থাকে, দেখে না, চোখটা বন্ধ করে একবার খুলো, যেটা বেশিবার দেখতে পাবে সেটা। আমি চোখটা বন্ধ করে খোলার পরে 8টা বেশিবার দেখতে পেয়েছি, তাহলে সংখ্যাগুরু মান 8, অপশন বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাবু চোখটা বন্ধ করে একবার চোখটা খুলবে, দেখবেন ওগুলাই বেশিবার দেখতে পাবে সংখ্যাগুরুর ক্ষেত্রে, তাহলে দেখবে এটা কি হয়ে গেল? 8 হয়ে যাবে সংখ্যাগুরু মান। এই হয়ে গেল একের দাগের পুরো শেষ। এরপর চলে যাবো আমরা 2 এর দাগের ম্যাথ, বুঝতে পেরেছো? এরপরে যেটা হবে সেটা হচ্ছে 2 এর দাগের 1 ড্যাশপূরণ কিছুগুলো আছে, ড্যাশপূরণ গুলো ঝাপাঝাপ করে দিই। দেখো 100 টাকার এক্স বছরের x% হারে সুদ হয়। বাবু পিটিআর হয় 100, এই অঙ্কগুলো তোমরা কেন দাও? তোমাদের যে বই রায়মাটি, পি এর মান এইটা বাই হচ্ছে কত? এক্স বাই 100, 100 কেটে গেল, তার মানে কত অ্যান্সার হয়ে গেল? আমাদের অ্যান্সার হয়ে গেল কত? x² টাকা। ব্যাস একদম সোজা অঙ্ক। 2 এর দাগে কি বলেছে? px² প্লাস qx প্লাস c, px² প্লাস qx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক। বাবু এইখান থেকে টাইপের কোশ্চেন কিন্তু ঘুরাবে। দেখো অনন্যক এবং বিপরীত চিহ্ন যতগুলো কোশ্চেন আছে এখান থেকে বলে দিই, এটাই না অতটা বেশি শুনতে ভালো লাগবে না, তোমাদেরকে আমি এটা বলি x² প্লাস bx প্লাস c, তোমাদের একটা চেনা একটা সমীকরণ। এখানে দেখো যদি বীজদ্বয় অনন্যক হয় তাহলে কি হবে? একটা আলফা হয়ে যাবে, এখানে একটা 1/α, তাহলে এদের গুণফল কত? আলফা ইন্টু 1/α সমান c বাই a হবে। ঝেপাঝেপ কাটবে তখন কি হবে? c সমান কি হয়ে যাবে? a। এবার তার মানে এটার থাকে কি হবে? c সমান, তার মানে এটার অনুযায়ী অ্যান্সার হবে p। ব্যাস এটা হয়ে গেল। কিন্তু কোশ্চেন অনেক রকম আসতে পারে, যদি বলে বীজদ্বয় একই এবং বিপরীত চিহ্ন যুক্ত, তখন কি হবে? যদি বীজদ্বয় একই এবং বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে একটা ধরে নেবো আলফা, একটা ধরে নেবো মাইনাস আলফা, তখন তাদের মধ্যে কিন্তু গুণ করবে না, তখন কিন্তু তাদের মধ্যে যোগ করবে। তাহলে আলফা মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, দেখো আলফা আলফা 0, বি ইকুয়াল টু 0। এই টাইপের গুলো ভালো করে দেখবে। দেখো বি ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় পরস্পর আলাদা চিহ্ন যুক্ত হবে। এরকম স্যার কি করে আসে? আরে বাবা, বি কে 0 লাগিয়ে দেখো না, মনে করো x² প্লাস 2 বা x² মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে দেখো বি নাই, দেখো x এর কোনো পোরশন নাই, তাহলে x² সমান 4, x সমান কত হবে? প্লাস মাইনাস 2। বাবু একটা প্লাস 2, একটা দেখো মাইনাস 2, বীজদ্বয় দেখো আলাদা বেরাচ্ছে। তাই এই যে জায়গাগুলো, আবার কিছু কোশ্চেন আছে বীজদ্বয় অনন্যক, আবার কোশ্চেন হয় বীজদ্বয় অনন্যক কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। অনন্য বিপরীত চিহ্ন যুক্ত কি হলে কি গুণেই করবো, কিন্তু এই যে আমরা ইনটুর পরে প্লাস 1/α লিখছি, এখানে একটা মাইনাস 1/α দিয়ে দেবো, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, c সমান মাইনাস হয়ে যাবে, কারণ আলটিমেট যেটা হবে সেটা a প্লাস c সমান 0 হবে। এই টাইপের কোশ্চেন গুলো সবগুলো দেখবে, এটা পড়লো মানে কি ওই টাইপের যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো আরেকবার করে দেখে নেবে, তাহলে কি হলো আগেরটা একবার রিভিশন হয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের যেটা হবে c সমান p চলে আসবে, c সমান কি চলে আসবে? p হয়ে গেল, কাজ শেষ 2 এর দাগ। এরপর চলে যাবো আমরা 3 এর দাগ। বৃত্তস্থ সামন্তরিকের প্রতিটা কোণ। বাবা বৃত্তস্থ সামন্তরিক হয় আয়তক্ষেত্র, একদম পুরো মনে রাখবে। তার মানে আয়তক্ষেত্র মানে কি হবে? অ্যাঙ্গেলটা চলে আসবে 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা চলে আসবে কত? 90 ডিগ্রি, মানে 3 এর দাগের অ্যান্সার চলে আসবে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। ভয়েস শুনবে, আমি বোর্ড ওয়ার্ক কিন্তু কম করছি, ভয়েস গুলো পুরো শুনবে, ঠিক আছে? চলে গেলাম। এরপর চলে যাচ্ছে 4 কি আছে? সাইন থিটা সমান কত আছে? √14
√14/5। আচ্ছা, cot of 90 মাইনাস থিটা, cot of 90 মাইনাস থিটা এর মাঝে, আরে বাবা তোরা তো চেয়ে নিতে পারতিস যে tan থিটার মান কত, এরকম ঘুরিয়ে আমাদেরকে বলার কি দরকার, tan থিটার মান কত। এবার sin থিটা দিয়েছে, এখান থেকে cos থিটা বার করলাম, cos থিটা সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা, √1 মাইনাস sin স্কয়ার থিটা, √14 তার হোল স্কয়ার 14, এটা কত যাবে 25, √25 মাইনাস 14/25, √, কত 4 5 11/25, মানে আলটিমেট কত √11/5। বসি দাও, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, sin থিটার মান কত √14/5, cos থিটার মান কত √11/5, 5 এ 5 ক্যান্সেল, √14/√11 হয়ে যাবে সঠিক অ্যান্সার, √14/√11 হয়ে যাবে সঠিক অ্যান্সার, tan থিটার মান √14/√11। ব্যাস, এরপরে একটা নিরেট অর্ধগোলকের তল সংখ্যা পাবো, নিরেট অর্ধগোলকের তল সংখ্যা দুটা, একটা সমতল একটা বক্রতল, যদি বলে সমতলের সংখ্যা একটা, ব্যাস কাজ শেষ। তাহলে হয়ে গেল, এটা আমি আর করাচ্ছি না, 5 এর দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কটা, দুটা হয়ে যাবে, 5 এর দাগের অ্যান্সার হয়ে যাবে দুটা। একবার আমি চলে যাচ্ছি 6 এর দাগে, 5 এর দাগ আমি করালাম না, 6 এর দাগ, 6 এর দাগ, 6 এর দাগ কি বলেছে, 6 এর দাগ কি বলেছে, ঊর্ধ্বক্রমে সাজানো 2n+1 চলরাশির মধ্যমা কততম সংখ্যা। আরে বাবা, কতগুলা সংখ্যা আছে 2n+1, এই লোকটা যুগ্ম না যুগ্ম, এত সংখ্যা আছে, এতগুলি সংখ্যা আছে, এই লোকটা যুগ্ম না যুগ্ম, ও 2n+1 সারা জীবনের জন্য অযুগ্ম। কেন 2n+1, 2n-1, কারণ 2n যুগ্ম, n এর মান যা ইচ্ছা বলো, n এর মান যুগ্ম ধরো অযুগ্ম ধরো, সারা জীবন 2n হচ্ছে যুগ্ম, তার সাথে একটা যোগ হয়ে গেছে মানে অযুগ্ম। আর অযুগ্ম যদি আমাদের মধ্যমা বার করি, তাহলে আমাদের সূত্রটা কি, অযুগ্মর ক্ষেত্রে n যদি অযুগ্ম হয়, তাহলে n+1/2 তম পদটাই কি হয়ে যাবে, মধ্যমা হবে। এতগুলো এখন যখন আছে, তাহলে এর তম পদটা কত, 2n+1+1/2, মানে 2n+2/2, 2 কমন লিখে কেটে দিবে, তার মানে n+1 তম পদটাই হয়ে যাবে আমাদের মধ্যমা। বাবু এই জায়গাগুলো ভালো করে বুঝবে, অযুগ্ম যদি হয় n+1/2 তম পদ মধ্যমা হবে, আর n যদি যুগ্ম হয় তাহলে কি হবে, n/2 তম পদ এবং n তারপরের পদটা n/2 + 1 তম পদ, তাদের গড় হবে মধ্যমা। তাহলে এই হয়ে গেল আমাদের, এই অ্যান্সার হবে n+1। ব্যাস, দুয়ের দাগ কমপ্লিট। এরপরে যেগুলো হবে সত্য মিথ্যা, 3 এর দাগের গুলো কভার করছি, 3 এর দাগের গুলো, 3 এর দাগ, ভয়েস গুলো ভালো করে শোনা, বোর্ড ওয়ার্ক। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, এই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। অবশ্যই চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞাটাই এটা ছিল, যে আমাদের আসলটা প্রতি বছর বাড়বে, এই জন্যই সরল সুদের থেকে তো চক্রবৃদ্ধি বেশি হয়। আসল মানে সুদটা আসলের সাথে লেগে সুদ আসলটা পরের বার আসল হয়ে যাবে, এটা তো আমাদের চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞাই ছিল। ব্যাস, আমি ছেড়ে দিলাম এটা। দুয়েরটা, a² + b² ভেরিজিয়াস a² - b², দুয়েরটা দেখো দেখাচ্ছি, এই কোশ্চেনটাও সোজা কোশ্চেন, a² + b² ভেরিজিয়াস a² - b², এটাকে বলে যে ভেরিজিয়াস বি, অবশ্যই হবে, কি হবে, a² + b² = k * a² - b²। ব্যাকেটে তোমরা কি লিখবে জানো তো, k সমান তোমরা লিখবে নিজের মতন করে, তাহলে a² + b² বাই a² - b² কত আসবে বাবা, কি যোগভাগ করে দাও, কাউকে কিছু না বলে, একটু স্টেপ জাম্প দিচ্ছি বাবা, কিছু মনে করনি, 2a² / 2b² সমান k + 1/k - 1, 2 এ 2 এ কেটে যাবে, এটা তো এমনিতেই কনস্ট্যান্ট, তাহলে স্কয়ার ভেরিজিয়াস b², তার মানে কি এলো, a ভেরিজিয়াস b। এই গেল কোশ্চেন, তার মানে দুয়েরটাও ওরা যেটা বলেছে, দুয়ের দাগটাও যেটা বলেছে সেটা হচ্ছে সত্য, দুয়ের দাগ যেটা বলেছে সেটা হচ্ছে সত্য। এরপর যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগ। 3 এর দাগ কি বলেছে, দুটি পরস্পরচ্ছেদী বৃত্তের সাধারণ স্পর্শক দুটো একদম সত্যি কথা বলেছে। আরে বাহ, পরপর 3 সত্যি বলে দিলে, এই একটা যাবে, এই একটা যাবে, ছুঁয়ে নিব, ছুঁয়ে দিবে, ব্যাস, এই যে একটা আর এই যে একটা পরস্পরকে ছেদ করেছে দুটা, তার মানে 3 এর দাগও যেটা বলেছে সেটা হচ্ছে সত্য। 4 এর দাগ, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার থেকে বেশি। আচ্ছা দেখো, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রি যেটা এটা হয়, তার মানে কখন তাদের মধ্যে সমান হয়, আমাদের যখন 45 ডিগ্রি থাকবে তখন এটা আর এটা সমান হয়, কিন্তু 30 ডিগ্রি মানে কি, ও আরো সরে গেছে, তখন এই ছায়ার দৈর্ঘ্যটা কি হবে, বড় হবে, কার থেকে, স্তম্ভের দৈর্ঘ্য থেকে। ওটাই কি বলেছে, ওটাই কি বলেছে, কি বলে, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্য চেয়ে বড়, একদম 4 নম্বরটাও সত্যি কথা বলে দিয়েছে। এবার চলে যাবো 5 নম্বর। অবশ্যই দেখো 45 ডিগ্রি কিন্তু সমান হয়, 30 তো আরো দূরে, যত আমাদের স্তম্ভের কাছে আসবে তত অ্যাঙ্গেল গুলো বাড়তে থাকে, তাহলে 30 কি আরো দূরে, তার মানে কি হয়ে যাবে, সেটা যদি 46 ডিগ্রিও হয় তাও কিন্তু আমাদের ছায়ার দৈর্ঘ্য বেশি হবে। ঠিক আছে, 45 একমাত্র সমান হয়, বুঝতে পারলে, 45। এবার কোন একটা শঙ্কু তির্যক উচ্চতা 10% বৃদ্ধি পালো, ব্যাসার্ধ যদি স্থির রাখা হয় তাহলে বক্ষতলের ক্ষেত্রফল 10% বৃদ্ধি পাবে। দেখা যাক কি হয়। নরমালি ব্যাসার্ধ আর
তির্যক উচ্চতা এল নরমালি। তাহলে এর সাপেক্ষে আমাদের কি হবে, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। ব্যাস, এবার আমার যেটা হয়েছে তির্যক উচ্চতা 10% বাড়িয়েছি, তাহলে আর এর মান আর আছে, এই এল এর মান আমি 10% বাড়িয়ে দিচ্ছি, তার মানে 110 বা 100 মানে কত হয়ে যাবে 11 এল বাই চলে আসবে 10। তাহলে এখন আমাদের কি হবে, পাই আর এল, পাই ইন্টু আর ইন্টু এল এর মান কত 11 এল বাই 10, আগে ছিল পাই আর এল, এখন হয়ে গেছে এটা। তাহলে কতটা বেড়েছে দেখি, বৃদ্ধি কতটা পেয়েছে, বৃদ্ধি কতটা পেয়েছে 11 পাই আর এল বাই 10 মাইনাস পাই আর এল। তাহলে কতটা বেড়েছে, যদি লসাগু করি আমাদের আসবে পাই আর এল বাই 10, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধি পেয়েছে। আর অবশ্যই বর্গ একক হবে, অবশ্যই বর্গ একক হবে, এগুলো অবশ্যই বর্গ একক হবে। এবার দেখো বৃদ্ধি পেয়েছে, এটা শতকরা বৃদ্ধি কত, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100, যেটা বেড়েছে মানে কত পাই আর এল বাই 10, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল কত পাই আর এল, গণিত কত হয়ে যাবে 100। দেখো এই জায়গাটা ভালো করে বুঝো, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100, এই পাই আর এল ক্যান্সেল, এই 10 ক্যান্সেল, তার মানে অ্যান্সার কত আসবে 10%। ওরা তো 10ই বলেছে বাবা, সত্য। কি করলাম ভালো করে বুঝবে, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100, তাহলে কি করলাম নরমাল অবস্থায় দেখলাম কত, বেড়ে যাওয়ার পর দেখলাম কত, তারপর আমরা বৃদ্ধি করলাম, শতকরা বৃদ্ধি করলাম, একদম সোজা অঙ্ক, 5-এর দাগেরটা হয়ে গেল 70, বুঝে নেবে ভালো করে। তারপর দেখলাম একবার নরমাল করলাম, তারপরে বৃদ্ধি পাওয়ার পর দেখলাম কত, তারপরে আমাদের শতকরা কত বেড়েছে সেটা দেখে নিলাম। আচ্ছা, এরপরে বৃহত্তর সূচকের ক্রমযৌগিক পরিসংখ্যার তালিকায় প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা এবং পরিসংখ্যা সমূহের সমষ্টি অসমান হয় না বাবা, এইটা তোমরা ভুল দিয়েছো, এটা না সমান হয়। এবার প্রশ্ন, স্যার কেন সমান হয়, দুটো জায়গা মনে রাখবে, যখন বৃহত্তর সূচক বলছি আমি তোমাদেরকে কি বলছি, যখন ওই টাইপের অঙ্কগুলো থাকবে আবার দেখে নেবে, বৃহত্তর সূচক হলে কি হবে আর ক্ষুদ্রতর সূচক হলে কি হবে। দেখো বৃহত্তর হলে কি হবে আর ক্ষুদ্রতর হবে, বৃহত্তর হলে যে জায়গাটা হবে বেশি 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 হয়ে আসবে। মনে করো প্রথমে কোন একটা রেঞ্জ 100 অব্দি ছিল, তাহলে 100-এর বেশি দেখবে এইখানে সর্বোচ্চ থাকে, তারপর কমতে থাকে। আর ক্ষুদ্রতরের ক্ষেত্রে কি হবে, দেখবে এন এর মানটা দেখবে শেষে বেরোয় যাবে, এন এর মান শেষে বেরোয় যাবে, তাহলে এইটা থাকে মোটটা, যার সাথে সমান হয় দেখবে যে শ্রেণী তথ্যের উর্ধ্বসীমা আছে তার সাথে সমান হবে এই নিচরটা। আর বৃহত্তর সূচকের ক্ষেত্রে এইটার সাথে এটা দেখবে একই থাকবে, সমান হবে। বইয়ে দেখবে যখন তোমরা বেশি হচ্ছে 100-এর বেশি দেখবে সর্বোচ্চ যেটা থাকবে সেটা দেখবে ম্যাচ করে গেছে, এটা আর এটা সমান থাকে, ঠিক আছে। আর ক্ষুদ্রতরের ক্ষেত্রে দেখবে নিচের সাথে একেবারে আমার সর্বোচ্চটা একদম নিচে থাকে, আর বৃহত্তরের ক্ষেত্রে সর্বোচ্চটা ওপরে থাকে, তার মানে এই জায়গাটা কি আছে অসমান আছে, এটা কিন্তু সমান হবে, তার মানে এই জায়গাটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস, এই হয়ে গেল আমাদের 3-এর দাগের। 4-এর দাগের ম্যাথ গুলো কি দিয়েছে দেখো, বার্ষিক 6.14% সরল সুদের হারে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে, কিছু টাকা, তাহলে আসলটা ধরে নি, যে মনে করি এগুলো এবার লেখে লেখে করাবো ভালো করে, মনে করি আসল কি টাকা, তাহলে সুদ আসল কত দ্বিগুণ হয়ে গেছে, সুদ আসল কত 2p টাকা, তাহলে এখান থেকে সুদটা বার করি, তাহলে সুদ সমান 2p মাইনাস p সমান p টাকা। আর এটা দিচ্ছে সুদের হার দেওয়া আছে, সুদের হার সমান 424 থেকে 25/4, 25/4%। এবার আমাকে কি চেয়েছে কত বছরে, তাহলে সময় সমান লিখে দিই 100 ইন্টু আই, এর মান কত p বাই টি আর, টি এর মান কত, টি এর মান তো আমাদের সময়টাই তো জানি, সরি পিটি, পি এর মান p আর আর এর মান পি আর, মানে আমাদের এখানে টি সমান 100 ইন্টু আই বাই পি আর, তাহলে পি এর মান p আর এর মান কত 25/4, আর 4টা উপরে করে দিচ্ছি, পি এ ক্যান্সেল 25/4 তাহলে কত হবে অ্যান্সার 16 বছর। কোন মূলধন 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে, 16 বছরে দ্বিগুণ হবে। ব্যাস, অঙ্কটা শেষ হয়ে গেল, এবার মুছে দিলাম আমি। তারপরে 2-এর দাগ, চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে 800 টাকা 2 বছরের সুদ কত, এই কোশ্চেনটাও কি করাতে হবে, পি সমান এখানে 800, সোজা অঙ্ক, পি সমান 800 টাকা। আচ্ছা, আর সমান আমাদের কত দিয়েছে 5%, টি সমান দিয়েছে 2 বছর, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, সূত্রটা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি, পি এর মান কত 800, 1 প্লাস আর এর মান 5/100 টু দি পাওয়ার n এর মান 2 মাইনাস কত হয়ে যাবে 800, তাহলে 800 গণিত এটা ক্যালকুলেশন করলে কত হবে 5-20, তাহলে 20 কে 20 আর 21, 21/20 গণিত 21/20, 0 0 0 0 2 দিয়ে 4 4 দিয়ে 8 মাইনাস কত 800, তাহলে কত আসবে 21 21 হচ্ছে 441 গণিত 2 মাইনাস কত 800, তাহলে 882 মাইনাস 800 অ্যান্সার কত হয়ে যাবে
82 টাকা। তাহলে সুদ কত চলে আসবে? সুদ চলে আসবে আমাদের 82 টাকা। এই হয়ে গেল আমাদের 2 এর দাগের ম্যাথ। ভালো করে দেখে নাও, সরি যাচ্ছে তুলে নাও। 82 টাকা মুছে দিলাম। এবার এরপর 3 এর দাগ। 3 এর দাগ একটা সমীকরণ দিয়েছে, সমীকরণের সাধারণ বীজ 2 হলে পি ও কিউর মান কত আছে? দুটো সমীকরণ তুললি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইকাল টু 0 একটা সমীকরণ, আরেকটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকাল টু 0। আচ্ছা, সমীকরণ দুটার কি বলছে? সাধারণ বীজ 2। তার মানে এখান থেকে আগে পি এর মানটা বার করে নাও, পি এর মানটা বার করে নাও। সমীকরণটির বীজ 2 হলে, সমীকরণটির বীজ 2 হলে কি হবে? 2 তার হোল স্কয়ার মানে 4 প্লাস 2p প্লাস 8 ইকুয়াল টু 0। 8 4 12, তাহলে 2p সমান কত আসবে? -12। p সমান কত আসবে? -6। এবার দেখো, এখন x সমান 2 এবং p সমান -6 বসিয়ে পাই। কেন? কারণ p এর মান পেয়ে গেছে এবং এরও তো একটা বীজ 2, সাধারণ বীজ তো 2। তাহলে এবারে দেখো, x স্কয়ার মানে 2 স্কয়ার 4 প্লাস q ইনটু x এর মান কত? 2 প্লাস p এর মান কত? -6 ইকুয়াল টু 0। আচ্ছা, 2q, আচ্ছা 4 আর -6 কত হবে? -2 ইকুয়াল টু 0। 2q সমান কত? 2। তাহলে q সমান কত? 1। তাহলে অতএব p সমান যে হলো -6 এবং q সমান চলে এলো 1। ভালো করে দেখে নাও। তাহলে কি হলো? সাধারণ বীজ 2 বলেছে মানে দুজনেরই বীজ 2, ঠিক আছে। তাহলে p সমান আমাদের হয়ে গেল -6 আর q সমান হয়ে গেল আমাদের 1। ব্যাস, মুছে দিলাম আমি। 3 এর দাগ কমপ্লিট। এরপর যেটা হবে সেটা হচ্ছে 4 এর দাগ। তবে এই অঙ্কগুলো না সেরকম কিছু নাই, বইয়ের অঙ্কই তো। হ্যাঁ, 4 এর দাগের কোশ্চেনটা ভালো কোশ্চেন, তোমরা এই অঙ্কটা বরং ভালো করে বুঝবে। কি আছে? x সমান 7 প্লাস 4√3। x সমান 7 প্লাস 4√3 কার মান চেয়েছে? x³ বাই x⁶, x⁶ প্লাস 3x³ প্লাস 1, x⁶ প্লাস 3x³ প্লাস 1 এর মান কত চেয়েছে? দেখো, এখান থেকে আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে 1/x বার করে নেব। তাহলে 1/x সমান কত হবে? 1/7 প্লাস 4√3। আমি দেখো একটা জিনিস তোমাদেরকে বলছি, দেখো কোনো একটা এক্স পোর্শনে যদি কোনো কিছু একটা করণী আকার থাকে এবং তাদের যদি স্কোয়ারের বিয়োগফল 1 হয়, তার মানে 1/x সমান তার অনুবন্ধীটা হবে। এবার এইটাকে যদি তুমি দেখো, এইটাকে দেখো না, এটা স্কোয়ারের বিয়োগফল দেখো না, 7 স্কোয়ার 49 মাইনাস 4 স্কোয়ার 16 √3 স্কোয়ার 3, 3 16 কত? 48। দেখো 1 আসছে, স্কোয়ারের বিয়োগফল যদি 1 আসে তার মানে একদম চোখ মুজে পেনটা চালিয়ে দিবে 7 মাইনাস 4√3 এর অনুবন্ধীটা লিখে। ঠিক আছে, যদি স্কোয়ারের বিয়োগফল তোমাদের 1 আসে, তাহলে এটা হয়ে গেল 1/x এর মান পেয়ে গেলাম। এবার দেখো, যদি আমাদের বলা হয় x প্লাস 1/x বার করো, তাহলে x প্লাস 1/x কত? 7 প্লাস 4√3 প্লাস 7 মাইনাস 4√3, এটাই কেটে গেল। তাহলে কত চলে এলো? 14। x প্লাস 1/x যেটা সমান চলে এলো 14। এবার দেখো, এখান থেকে আমরা একটা কাজ করি, x³ প্লাস 1/x³ এর মান বার করি এবং এবার প্রশ্ন, স্যার কেন? ওটাই কাজে লাগবে মানে, জানো। তাহলে x³ প্লাস 1/x³ বলো, a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের একটা ছিল না, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। আচ্ছা, এবার দেখো এই জায়গাটা 14 কিউব, এটা করতে হবে বাবা, মাইনাস 3 ইন্টু x এ কেটে যাবে 1, আর এটার মান কত দিয়ে আছে? এটার মান দিয়ে আছে 14। আচ্ছা, এবার এটার মান না বার করতে হবে। 14 এর কিউব কত? 14 14 196, তার সাথে আর একটা 14 গুণ, 4 ছক 24 এর 4, হাতে থেকে 2, 4 9 36, 2 38 এর 8, হাত থেকে 3, 4 1 4 3 7 আর 196 কত আসবে? 4 8 6 14 4, হাতে 1, 9 কে 10 সাথে 17 7 2 মাইনাস 42, 2 থেকে 2 4 0 27 02 কত আসছে? 27 02। কার মান বেরোলো? x³ প্লাস 1/x³। দেখো এর মান কিন্তু চেয়েছে, আমি কিন্তু এখানে উল্টিয়ে চাইবো, আমি ঘুরিয়ে দিই। তাহলে এটার মান আগে দেখে লিখো, x⁶ প্লাস 3x³ প্লাস 1 এখানে একটা জায়গা না মনে হচ্ছে ভুল তুলেছি, আরেকটা পোর্শন তো থাকার কথা, আরেকটা পোর্শন মনে হচ্ছে থাকার কথা 9 নম্বর সেটে। কোশ্চেনটা মনে হচ্ছে কোথাও কিছু একটা গোলমাল দিতে পারে, জানো, দেখছি বাই x³। তাহলে এটা বাই এটা যদি করি x³ প্লাস এটা বাই যদি এটা করি তাহলে 3, এটা বাই এটা করলে কত না? ঠিক আছে,
ওয়ান বাই এক্স কিউব। এবার দেখো এই এক্স কিউব আর ওয়ান বাই এক্স কিউবের কাছে নিয়ে আসে। এই অঙ্কটা কেন আমি একটু সন্দেহ লাগলো সেটা আমি বলবো, জানো এই অঙ্কটা ঘোরানো ছিল অন্য জায়গায়। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? 2702, তার সাথে আরো 3 মানে কত? 2705। দেখো না আমি এটাকে ইচ্ছা করে না ঘুরিয়ে দিয়েছি, তার মান বেরিয়েছে 2705। তার মানে এটার অ্যান্সার কত বেরোবে? এটার অ্যান্সার কত বেরোবে? এটার অ্যান্সার বেরোবে 1/2705। ভালো করে বুঝে নাও, কিন্তু আমি কিন্তু এটাকে ঘুরিয়ে দিয়েছিলাম, তার মান বেরোলো 2705। তার মানে এটার মান কত হবে? 1/2705। এবার বলি আমার কেন অঙ্কটা একটু খটকা লেগেছিল। এই অঙ্কটা না একটু নতুন ভাবে পড়ে, সেম এটা সেম থাকে, এটাকে ঘুরিয়ে দেয়। এটাকে ঘোরানোর জায়গায় কি চাই জানো তো? কি চাই জানো তো? এটা দেখো, এটা অ্যান্সার কিন্তু হয়ে গেল, আমি কিন্তু অন্য বলছি, নাহলে সেটা আবার তুলে নাও। এটাকে চাই ওরা এক্স কিউব চাই, x⁶ চাই, প্লাস এক্স কিউব একটা চাই, প্লাস একটা এক্স দিয়ে দেয়, প্লাস একটা ওয়ান দিয়ে দেয়। এবার প্রশ্ন স্যার না এক্স দেয়নি, এটাকে এক্স স্কোয়ার দেয় এটা। এবার প্রশ্ন স্যার এই অঙ্কটা যদি দেয়, এই অঙ্কটা কিভাবে করবো জানো? এটাকে যদি ঘুরাও, তাহলে এটা ঘুরালে এই এক্স কিউবটা কোথায় চলে আসবে? এই এক্স কিউবটা নিচে চলে আসবে। এবার দেখো এই x⁶ আর এক্স কিউবের জন্য কত হবে? এক্স কিউব। আর এটা বা এটা করলে কত? 1/x। আর এটা বা এটা করলে কত আসবে? এটা বাই এটা করলে এটা। আচ্ছা এটা বা এটা করলে কত আসবে? এটা বা এটা প্লাস, এখানে আবার একটু মনে হচ্ছে ভুল হচ্ছে কোথাও। কিরকম আকারে আসবে জানো? এইরকম আকারে দিতে পারে, এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস এক্স প্লাস 1/x। এই ব্যাস এইরকম আকারে দেবে জানো। তাহলে এটা x⁶, একটা 1, একটা x⁴ আসবে। এইটা মনে হচ্ছে x⁴ আসবে। হ্যাঁ এবার ম্যাচ কর, x⁴ আসবে। আর হচ্ছে এটা ঠিক আছে। এবার দেখা যাক তো আসছে নাকি। x⁶ আসবে, আর এটা বা এটা করলে কত আসবে? এক্স আসবে। এটা বা এটা করলে 1/x আসতে হবে, 1/x আসতে হবে, কারণ এখানে এক্স স্কোয়ার। তাহলে এটা আসবে 1/x প্লাস, হ্যাঁ এইটা দেবে। এই পোর্শনটা ভালো করে দেখা, এই পোর্শনটা তোমাদের দিতে পারে পরীক্ষায়। পুরো অঙ্ক সেম রাখলো, এই জায়গাটাকে চেঞ্জ করে এরকম আকারে দিয়ে দিল, x⁶ প্লাস x⁴ প্লাস x² প্লাস 1/x³ সমান কত? তখন এই আকারটা কিরকম আসবে জানো তো? এই আকারটা কিরকম আসবে? এইরকম আকার আসবে, x³ প্লাস 1/x³ একটা আসবে, আর একটা দেখবে x প্লাস 1/x পড়ে রয়ে যাবে। তখন এই x প্লাস 1/x এর মানে এই 14টা আরেকবার পুট করতে হবে। ঠিক আছে, টাইপ গুলো বুঝে রাখো। এই টাইপটা তো এইটার অ্যান্সার তো এটা হয়ে গেল, কিন্তু এইরকম টাইপে যদি ঘুরিয়ে পড়ে সেম প্রসেসে করবে, একদম ভয় খাওয়ার কিছু নেই, সেম প্রসেসে করবে। এই হয়ে গেল আমাদের কত? 4 দাগ। এবারে আমাদের হবে 5 দাগ। 5 দাগ কি বলেছে? একটি বৃত্তের দুটি যে এবি এবং এসি, একটা বৃত্ত, দুটা যে এবি এবং এসি। আচ্ছা ওরা কি বলছে? পরস্পর লম্ব নিশ্চয়ই বলবে, এবি এবং এসি পরস্পর লম্ব। আমি এর আগে এটা খুব ভালো করে বলেছিলাম জানো, যদি কোনো দুটা পরস্পর লম্ব হয় তাদের সংযোগ সরলরেখা অতি অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। কেন জানো তো? এই জন্যই আমাদের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। এটা 90 ডিগ্রি হলে যেমন এটা কেন্দ্র দিয়ে যাবে, উল্টিয়ে যদি বলি এটা যদি কেন্দ্র দিয়ে যায়, এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এটা মনে রাখতে বলেছিলাম। এবারে কি বলেছে? তাহলে দুটো যদি লম্ব হয়, তাহলে একটা এবি হচ্ছে 8, এবি হচ্ছে 8, এসি হচ্ছে 6, আর 8 6 মানে এটা অতিভুজ, মানে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? বিসি সমান কত? √6² প্লাস 8² 6² 36, 8 8 64, মানে √100, মানে কত আসবে? 10। আচ্ছা ও যদি কেন্দ্রীয় বৃত্ত বলে দিই, তাহলে ব্যাসার্ধ, তাহলে ওবি সমান কত হবে? 10/2, 5 সেমি। ব্যাস এটা হয়ে গেল, কাজ শেষ। এবার দেখা হচ্ছে 6 দাগ। কি থাকে অঙ্কটা? এই পর 6 দাগ কি বলছে? 16 সেমি একটা হচ্ছে বৃত্ত বলেছে, কেন্দ্র থেকে 16 সেমি ব্যাস বিশিষ্ট, আর কেন্দ্র থেকে 17 সেমি দূরে কোন একটা বিন্দু থেকে অঙ্কিত স্পর্শরেখা, কোন একটা বিন্দু থেকে অঙ্কিত স্পর্শরেখা। ব্যাস এই হচ্ছে ছবি। আচ্ছা ব্যাসার্ধ হয়ে যাবে 8 সেমি, আর এই যে ও, এটা এ, এটা বি। আচ্ছা এইটা আসবে আমাদের 17 সেমি। আচ্ছা আমাদের কি দরকার? কি দরকার চেয়েছে? স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শক মানে এটা, এই অ্যাঙ্গেলটা 90, মানে এটা অতিভুজ, কারণ এ বি সমান আমাদের কত? √17 তার হোল স্কয়ার মাইনাস 8 তার হোল স্কয়ার। 17 17 289 মাইনাস 8 64, 5 6 2 8 225। অ্যান্সার কত চলে আসবে? 15। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হয়ে গেল? স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। ব্যাস এটা হয়ে গেল 6 দাগের ম্যাথ। এরপর চলে যায় 7 দাগের, এরপর চলে যায় 7 দাগের। 7 দাগের কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণী এঁকে দিই। এবিসি আমাদের একটা
সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এ বির উপর ডি এমন একটা বিন্দু, এ বির উপর ডি এমন একটা বিন্দু, এ বির উপর ডি এমন একটা বিন্দু যার কি বলেছে এ বি বিসি বিডি, এ বি √3, বিসি আর বিডি 1 বিসি আর বিডি। ও বাবা ছবিটা একটু গোলমাল হয়েছে, এতটা কিন্তু ইয়ে আসবে, এরকম আসবে। ঠিক আছে, ব্যাস আমাকে অ্যাঙ্গেলটা কে চেয়েছে, কার চেয়েছে, এসিডি, এসিডি এই অ্যাঙ্গেলটা চেয়েছে, ব্যাস। আচ্ছা কার কার অনুপাতগুলো দিয়েছে একটু লিখে নি, এবি ইস টু, এটা বইয়ের অঙ্ক, এবি ইস টু বিসি ইস টু বিডি কত দিয়েছে, √3 ইস টু 1 ইস টু 1, ব্যাস। দেখো তাহলে মনে করে ধরলে যে মনে করি, আচ্ছা মনে করব, এটাকে তো বাই আকারে লিখে দিলেই ভালো হয়, যে অতএব এবি বাই বিসি সমান √3/1 আর বিসি বাই বিডি আমি লিখতে পারি 1/1। একটা কাজ করি, মনে করি অন্যগুলো মনে করি কোন এসিবি সমান থিটা আর কোন ডিসিবি ফাই। দেখো কি করলাম, দেখো এই এসিবি পুরো অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা, আর এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম কত, ফাই। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা ধরলাম ফাই, পুরো অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে আমার কার মান দরকার, থিটা মাইনাস ফাই এর মান দরকার। কার মান দরকার, থিটা মাইনাস ফাই এর মান। ভালো করে বুঝো, উপর দিকটা দরকার, কারণ পুরোটা থিটা, নিচের দিকটা ফাই, উপর দিকটা কত, থিটা মাইনাস ফাই। এবার দেখো যদি আমরা ত্রিভুজ এ বি এসি বি এর কথা ভাবি, ত্রিভুজ এসি বি এর, এবার থিটা কোনটা সাপেক্ষে, তাহলে ট্যান থিটা, তাহলে এই পুরোটা ট্যান থিটা মানে এবি আসবে, বাই নিচেটাই কি আসবে, বিসি, ব্যাস। তাহলে ট্যান থিটা সমান এবি বাই বিসির মান দেওয়া আছে √3, তাহলে থিটা সমান কত আসবে এখান থেকে, 60 ডিগ্রি, ব্যাস। এবারে এই ছোট ত্রিভুজটাই করবো, ত্রিভুজ ডিসিবি এর, ত্রিভুজ ডিসিবি এর ট্যান, ওর অ্যাঙ্গেলটা কত ছিল, ফাই, তাহলে কত আসবে, ডিবি বাই বিসি, ডিবি বাই বিসি, তাহলে ট্যান থিটা সমান, দেখো বিসি বাই বিডির মানে 1/, যদি হয় উল্টি দিলেও তো 1/, মানে 1, আচ্ছা থিটা নেই ফাই, তাহলে ফাই সমান কত আসবে, 45 ডিগ্রি। এবার দেখো পুরোটা থিটা যার মান 60, এই নিচের দিকটা 45, তাহলে অতএব থিটা মাইনাস ফাই এর মান কত, 60 মাইনাস 45 ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি। অতএব কোণ এসিডি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 15 ডিগ্রি। ভালো করে বুঝবে কিন্তু, আমি পুরো অ্যাঙ্গেলটা আমরা ধরেছি থিটা, আর নিচের দিকের যে জায়গাটা সেটা ধরেছি ফাই। তাহলে আমাদের যে উপরের পোর্শনটা সেটা থিটা মাইনাস ফাই, সেটার মান কত, পুরোটা থিটার মান মাইনাস ফাই এর মান, মানে 60 মাইনাস 45 ইকুয়াল টু চলে এলো 15। ব্যাস এই হয়ে গেল আমাদের, কত দাগ দিলাম আমি, 7-এর দাগ। এরপর দেখো 8-এর দাগ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কত, 8-এর দাগ। 8-এর দাগ কি বলেছে, ত্রিভুজের দুটা কোণের পরিমাপ দিয়ে আছে তৃতীয় কোণ, তাহলে যোগ করে 180 দিয়ে বিয়োগ, তাহলে যোগ করো না, কোণ দুটির সমষ্টি, আগে কোণ দুটির সমষ্টি দেখে নি কত, কোণ দুটির সমষ্টি কত, 87, 28, 54, 87, 28, 54, 32, 31, 6, 32, 31, 6, এটা যোগ করে তাহলে কত হবে, 54, 6, 60, 8 একে 9, 3 দিয়ে 5, আর 7 2 এ 9, আর 8 3 এ 11, ব্যাস এটা ডিগ্রি। এবার দেখো এইখানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিটের দিকে আসা মানে এটাও 60 মিনিট হয়ে যাবে, তার মানে আলটিমেট অ্যান্সারটা কত আসবে, 120 ডিগ্রি। তাহলে মানে দেখো কোন দুটার সমষ্টি কত ডিগ্রি, 120 ডিগ্রি। অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের মান, অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের মান 180 মাইনাস 120 সমান কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি। আচ্ছা বৃত্তীয় মান চেয়েছে, তাহলে বৃত্তীয় মান কত, 60 গুণিত পাই বাই 180, পাই সি বাই 3, 318, ব্যাস অঙ্ক শেষ। এবার 9-টা, প্রচুর গরম জানো এখন আমাদের এই পাশে, প্রচুর গরম। এরপরে দেখো 9-টা কি বলছে, x সমান পি কোসেক থিটা,
x সমান p কোসেক থিটা, y সমান q কট থিটা, y সমান q কট থিটা। এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার কার মান চেয়েছে, অতএব এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ারের মান কত, পি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত, কিউ স্কোয়ার কট স্কোয়ার থিটা বাই কিউ স্কোয়ার। স্কোয়ার 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 কেটে দিলাম, তাহলে কি আসবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত চলে এলো 1। দেখো এটা মেন সূত্র, এটা সোজা আছে কোশ্চেন। এরপরে 10 দাগ, 10 দাগ কি বলেছে, দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বহিঃ ব্যাসার্ধ আর ভেতরের ব্যাসার্ধ এত, উচ্চতা এত, চোঙটির সম। আরে বাবা, এটা তো তোরা সূত্রটা চেয়ে নিয়েছি। এই দেখো ছবিটা এরকম এরকম আছে, নিচে দিকটাও কিরকম একটা ব্যাপার আছে, এঁকে দিচ্ছি এরকম একটা আছে, এরকম ব্যাস। বহিঃ ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অন্তঃব্যাসার্ধ স্মল আর, বহিঃ ব্যাসার্ধ ক্যাপিটাল, অন্তঃব্যাসার্ধ। আচ্ছা উচ্চতা এই যে কক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, দেখো যখন আমার একবার যখন রং দেবো, একটা কল্পনা করো না, একটা মনে করো আমরা পাইপে মনে করো রং দেবো, এক বাইরের দিকটা দেবো, 2 নম্বর ভেতর দিকটা দেবো, দুদিকটা দেবো, তার মানে আলটিমেট এইটা কি হবে, 2 পাই ক্যাপিটাল আর এইচ একটা হবে প্লাস 2 পাই স্মল আর এইচ। দেখো এটা সূত্রটা লিখে দিলেও হতো, কিন্তু বুঝে বুঝে করো। তাহলে বাইরের দিকটা একবার রং দেবো, ভেতর দিকটা একবার রং দেবো, ব্যাস কাজ শেষ। এবারে আমাদের যেটা দেবো, এবার দেখো এই জায়গাটাও তো বাবা রং দেবো, এটাও তো কিছু না কিছু রং খাবে। তাহলে একটা কাজ করি, বাইরের দিকে একটা করে দিই, তার থেকে ভেতর দিকে একটা বিয়োগ করে দিই ক্ষেত্রফলটা। তাহলে প্লাস 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2 পাই স্মল আর স্কোয়ার। এবার স্যার 2 পাই কেন বললেন, কারণ হচ্ছে বাবা এই নিচের দিকটাও যেমন হবে সেরকম উপর দিকটাও হবে, তাহলে এই জন্য আমি 2 পাইটা নিচ্ছি। তার মানে এটা কি হবে, 2 পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এইচ। তোমাদের একটু শুনতে বেশ ভালো লাগবে, আর 1 আর 2 দিই, 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ভালো করে এটা বুঝো কি করে করলাম, একবার পুরো বাইরের দিকটা, একবার ভেতর দিকটা, ব্যাস হয়ে গেল, দুটো যোগ হবে। আর একবার যখন এইখানটা রং করবো, এই জায়গাটা যখন রং করবো, একবার পুরোটার সাথে বাইরের দিকটার ক্ষেত্রফল, তার থেকে ভেতর দিকটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2 পাই স্মল আর স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে বর্গ একক। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার 2 পাই। এবার উত্তরে তোমাদের কিরকম গুছানো আছে, উত্তরে কি দিয়েছে, উত্তর 2 পাই, এইচটাকে ওরা সামনে করেছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর 2 পাই, ওরা একটু নিজেদের মতো করেছে, আমরা আমাদের মতো করেছি, ব্যাস কোনো সমস্যা নেই। তারপর একটি ঘনবস্তু মুছে দিলাম, এটা একটি ঘনবস্তু নিচের অংশ অর্ধগোলক আর উপরের অংশ শঙ্কু আকারে, ঠিক আছে, নিচের অংশ অর্ধগোলক আর উপরের অংশ শঙ্কু। এটা তাহলে যদি দুটি অংশের বক্রতলের ক্ষেত্রফল সমান হয়, ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত। আচ্ছা ঠিক আছে, দেখো এইটার ব্যাসার্ধ দুজনের একই, মনে করি ঘনবস্তু দুটির ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুর উচ্চতা এইচ একক, শঙ্কুর উচ্চতা এইচ একক, আর হচ্ছে অর্ধগোলকের, আচ্ছা অর্ধগোলকটা দেখো, তার মানে এটাও আমাদের আর এই হবে, উচ্চতাটাও আর হবে, এবং অর্ধ গোলকটির উচ্চতাও কত হয়ে যাবে, উচ্চতা আমাদের আর একক হয়ে যাবে। ভালো করে বুঝো, এই যে এই জায়গাটা সেটা হচ্ছে আর একক হয়ে যাবে। এবার দেখো বক্রতলের ক্ষেত্রফল বলতে মানে আমাকে এল এর মান চাই, তাহলে এবং আমরা আরেকটা জিনিস জানি, এবং এল স্কোয়ার সমান আমরা কি জানি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ব্যাস, এবার ওরা কি করলো, সমান করতে হবে তাদের বক্রতল সমান। তাহলে শর্তে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি আছে বার করে নেবে, যে শঙ্কুর বক্রতল পাই আর এল, আর অর্ধগোলকের বক্রতল অর্ধগোলকের বক্রতলকে দেখো, পুরো গোলকের হচ্ছে 4 পাই আর স্কোয়ার, অর্ধগোলকের চলে আসবে 2 পাই আর স্কোয়ার।
তাহলে শর্তে কি আসবে, পাই আর এল সমান আমাদের আসবে 2 পাই আর স্কোয়ার। ব্যাস, পাই আর এখানে পাই আর কেটে একটা আর করে দেবে, তাহলে এল সমান কত আসবে 2 আর। এবার দেখো এল সমান যদি 2 আর হয়, আমাদের এদেরকে কি করবো, স্কোয়ার করবো উভয় পক্ষকে। তাহলে বা এল স্কোয়ার সমান কত আসবে 4 আর স্কোয়ার, বা এল স্কোয়ারের মান কত আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান কত হবে 4 আর স্কোয়ার। এই একটা সেপাশে গেল, বা ক্যাপিটাল এইচ স্কোয়ার সমান কত আসবে 3 আর স্কোয়ার। আচ্ছা এবার যদি আমরা একটু করি, ক্যাপিটাল এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 3/1, তাহলে ক্যাপিটাল এইচ বাই স্মল আর সমান কত √3/1, তাহলে এইচ ইজ টু স্মল আর সমান কত বেরোবে √3:1। এইচ ইজ টু স্মল আর ইকাল টু কত আসলো √3:1, তার মানে অ্যান্সার কত হবে √3:1। এদিক ওদিক থাকতে পারে 1:√3, ওরা অ্যান্সার দিয়েছে, আগে ওরা অর্ধগোলকটা দিয়েছে, তারপরে দিচ্ছে হ্যাঁ ওইটা ওইরকমই চেয়েছে, অর্ধগোলকটার আগে উচ্চতা দিচ্ছে, এই r:8 সমান কত বেরোবে 1:√3। ভালো করে বুঝে নাও, কিন্তু আমি কি করলাম, ব্যাসার্ধ ধরেছি আর, আর অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ যে উচ্চতা ওটা, আর এটার উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ। তা এবং আরেকটা জিনিস আমরা জানি এল স্কোয়ার সমান কত আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, দিয়ে দুজনের বক্রতলের ক্ষেত্রে বলে আলাদা আলাদা বার করলাম, দিয়ে শর্তে আমি সেটাকে সমান করে দিলাম, দিয়ে উভয় এল সমান 2 আর পেলাম, দিয়ে আমি কি করলাম উভয় পক্ষকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর এল স্কোয়ারের জায়গায় মান পুট করে দিলাম আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, দিয়ে আমরা আর স্কোয়ার আর এইচ স্কোয়ারকে দুই দিকে আলাদা করে আমরা অনুপাতটা বার করে নিলাম। এই হয়ে গেল আমাদের 11 দাগের অঙ্ক, এই হয়ে গেল আমাদের 11 দাগের অঙ্ক। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 12 দাগের ম্যাথ। ব্যাস, মুছে দিলাম, এটা মুছে দিলাম। 12 দাগের কি বলেছে, 12 দাগে বলেছে এই রাশি তথ্যের যৌগিক গড় এত হলে মধ্যমা কত। দেখো যৌগিক গড় থেকে মধ্যমা যদি বার করতে হয় না, তোমাদেরকে আগে এক্স এর মানটা বার করতে হবে। এক্স এর মান, এই অঙ্কটা আমরা মনে হচ্ছে আমরা পেয়েছিলাম, জানো 1 নম্বর 2 নম্বর পেজের মধ্যে কোথাও না পেয়েছিলাম। আগে গড়টা বার করি, গড় সমান কত, গড় বেরাবে x-3 প্লাস x-1 প্লাস 7 প্লাস x প্লাস 2x-1 প্লাস 3x-5। দেখো যতগুলো আছে ততগুলোকে যোগ করলাম, বাই কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, বাই 6। তাহলে 1 2 3 4 5, তাহলে কত আছে x আর x এ 2x, 2x আর x এ 3x, 3 5x, 3 দিয়ে 5 3 8x। আচ্ছা এবার দেখা যাক, 3 1 4, 4 1 5, 5 5 10, তো -10 প্লাস 7 মানে -3 বাই 6। ব্যাস এটা থাকবে, কাটাকাটি কিছু হবে না। শর্তে 8x - 3 বাই 6 সমান কত দিকে 3.5, তাহলে বা 8x - 3 সমান 6 দ্বারা গুণ 5 6 30 শূন্য হাত থেকে 3 3 6 18 19 20 21, বা 8x সমান 3 সে পাশে গেলে কত হবে 24, বা x সমান 24 বাই হচ্ছে 3, তাহলে 3। তাহলে এবার আমরা দেখি যে রাশিগুলি কি, তাহলে রাশিগুলি কি কি, রাশিগুলি হলো, আমরা এখন ছোট থেকে বড় সাজাবো না, কিন্তু আগে এক্স এর মানগুলো বস করে রাশিগুলো দেখি। তাহলে রাশিগুলি হলো কত, এক্স এর মান যদি 3 হয় তাহলে 3 - 3 মানে কত হবে 0। এবার যদি তারপরে কত আছে x-1 মানে কত, 3 - 1 মানে কত 2। আচ্ছা তারপরে কত আছে 7 আছে নাকি, 7 আছে, তাহলে 7 এর জন্য 7। তারপর আছে x এর মান কত 3। তারপরে কত আছে 2x - 1, 2x - 1 মানে কত, 2x - 1 মানে 3 2 6, 6 থেকে 1 কম মানে 5। আচ্ছা তারপরে এটা কত আছে 3x - 5, 3 3 9, 9 থেকে 5 মানে 4। ব্যাস এটা হয়ে গেল 3টা থেকে 6টা সংখ্যা। এবার হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আগে সাজাও, প্রথমে 0 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 7 হবে। এবার দেখো n সমান তাহলে কত 1 2 3 4 5 6 6, তাহলে মধ্যমা সমান কত, মধ্যমা সমান 3 নম্বর পদ মানে 3তম প্লাস তারপরেরটা 4তম পদ বাই 2, তাহলে 3তম পদ কত 1 2 3 মানে 3 আছে, 4তম পদ 4 আছে বাই 2 মানে 4 3 7 বাই 2 মানে কত হয়ে গেল 3.5। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও আমি কিভাবে করলাম, ভালো করে দেখে নাও কিভাবে করলাম। আমরা কি করলাম, আমাদের শুধু গড়টা দেওয়া ছিল, গড়টা থেকে আমরা কি করলাম ওখান থেকে এক্স এর ভ্যালু বার করলাম, এক্স এর ভ্যালু বার করলাম। গড় থেকে আমরা চেয়েছি কি মধ্যমা, তাহলে গড় থেকে যেহেতু মধ্যমা চেয়েছে, সেই যে এক্স এর মানগুলো বস করালাম, তাহলে একটা সংখ্যা রাশি পেলাম, সেই রাশিগুলোকে কি করলাম ছোট থেকে বড় আকারে সাজালাম। তারপর আমি কি করলাম, তারপর আমি বার করলাম মধ্যমা। এই হয়ে গেল পুরোটা,
এই হয়ে গেল পুরো জায়গাগুলো, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ। এবং পার্ট 1টা মোটামুটি কমপ্লিট করতে পারলাম, পার্ট 2টাও চেষ্টা করছি তাড়াতাড়ি করবো বলে। আশা করি সম্পূর্ণ পুরো জায়গাটা বুঝাতে পেরেছি। যদি না পারো আবার বারবার দেখবে জায়গাগুলো, কথাগুলো বারবার শুনবে। বোর্ড ওয়ার্কের করার সময় আমি বেশ কিছু কথা বলছিলাম, সেই কথাগুলো ভালো করে শুনবে। যে ম্যাথগুলো বাইরে সেগুলো আলাদা জায়গায় রেডি করবে, ঠিক আছে? এইভাবেই চাচ্ছি একটু এগিয়ে যেতে, তোমরাও একটু পাশে থেকো। সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিয়ে একটু বন্ধুদের মধ্যে। প্রথম প্রথম তোমাদের সত্যিই আমার খুব প্রয়োজন, তোমাদের সহযোগিতা। আশা করব তোমরা সেই সহযোগিতা করবে আমার সাথে, এবং আমিও তোমাদের একটু সহযোগিতা করার চেষ্টা করব এবং তাড়াতাড়ি ভিডিওগুলো আনার চেষ্টা করব, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সকলকে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, সামনে টেস্ট তোমাদের চলেই আসবে দেখতে দেখতে, পুজোর পরেই দেখবে। তাই পড়াশোনাটা খুব সুন্দরভাবে করো, যাই অসুবিধা হোক না কেন আমাকে জানাও। আমি আবার একবার নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো আমার নাম্বার হচ্ছে 9832934218। এইটা 9832934218, চিন্টু স্যার বলে সেভ করে রেখে দেবে। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে ফোন করবে। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, কেন হবে, এটা হলে কি অসুবিধা হতো, এই প্রশ্নগুলো বারবার করবে, জানার চেষ্টা করবে, ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্তই, চলো টাটা।